বিশ্ব অর্থনীতির মানচিত্রে আজকের ভারত শুধু প্রতিক্রিয়াশীল নয়, বরং একটি সচেতন ও কৌশলনির্ভর শক্তি হিসেবে উঠে এসেছে। গত কয়েক বছরে ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডার বা ফরেক্স রিজার্ভ নাটকীয়ভাবে বেড়েছে, যা শুধু দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকেই নয়, বরং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানকেও মজবুত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ফরেক্স রিজার্ভ বাড়ছে, তখন কেন রুপির দাম ডলারের তুলনায় পড়ে যাচ্ছে? এর পেছনে রয়েছে গভীর পরিকল্পনা, আন্তর্জাতিক বাণিজ্যে ভারসাম্য রক্ষা এবং এক নতুন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি। এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভারত একটি সুপরিকল্পিত পথে এগিয়ে গিয়ে আন্তর্জাতিক স্তরে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করছে, কেন রুপির পতন আসলে একটি সচেতন কৌশল, এবং ভবিষ্যতের জন্য কি পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মাধ্যমে ভারত নিজস্ব মুদ্রায় আন্তর্জাতিক লেনদেন চালাতে চায়, যাতে মাঝখানে কোনো তৃতীয় শক্তি বাধা হয়ে না দাঁড়াতে পারে। সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং বুঝুন কিভাবে নিউ ইন্ডিয়া একটি প্রোঅ্যাক্টিভ গ্লোবাল খেলোয়াড়ে পরিণত হচ্ছে। যখন গোটা বিশ্ব ট্যারিফের আতঙ্কে কাঁপছিল আর আমেরিকা নিজের কৌশল দিয়ে বৈশ্বিক বাণিজ্যকে নাড়িয়ে দিচ্ছিল, তখন ভারত করছিল একেবারে আলাদা কিছু। ভারত প্রস্তুতি নিচ্ছিল এক নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর অর্থনৈতিক বিপ্লবের। না ছিল কোনো হইচই, না ছিল বড় কোনো ঘোষণা, না ছিল কোনো প্রেস কনফারেন্স, শুধু এক নিঃশব্দ ঝড়, যা শুধু ভারতের বৈদেশিক ভাণ্ডারই ভরিয়ে দিল না, বরং আমেরিকার মতো দেশকেও ভাবতে বাধ্য করল, আসলে ভারত করছে কি? কারণ প্রশ্নটা এটা নয় যে ভারতের অর্থভাণ্ডার কিভাবে বেড়েছে, বরং প্রশ্নটা হলো, যখন আমেরিকার শেয়ার মার্কেট ভেঙে পড়ছিল আর ইউরোপ অর্থনৈতিক মন্দার গভীরে ডুবে যাচ্ছিল, তখন সেই মুহূর্তে ভারতের গুল্লকে হঠাৎ করে $6.9 বিলিয়ন কিভাবে এসে পড়ল? এটা কি শুধুই কপালের জোর, নাকি এটা ছিল কোনো বিশাল মাস্টার প্ল্যান, যা আমেরিকার চোখের সামনেই খেলা হয়েছে, কিন্তু তখন বোঝা গেছে যখন ঘুম উড়ে গেছে? আসুন সহজ ভাষায় আগে একটু বোঝা যাক, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বা ফরেক্স রিজার্ভ আসলে কি। ভাবুন তো, আপনার বাড়িতে একটা বিশেষ গুল্লক আছে, যেখানে আপনি টাকা নয়, বরং ডলার, ইউরো, সোনা, বিদেশি বন্ড এবং IMF এর স্পেশাল ড্রয়িং রাইটস জমা রাখেন। ভারতের জন্য এই কাজটাই করে RBI, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যখন ভারতকে বিদেশ থেকে কিছু কিনতে হয়, যেমন কাঁচা তেল, গ্যাস, প্রযুক্তি বা অস্ত্র, তখন এই গুল্লক থেকে সেই পেমেন্ট করা হয়। কিন্তু এবার ব্যাপারটা আলাদা, কারণ 2024 সালের শুরুতে ভারতের ফরেক্স রিজার্ভ কম ছিল, যা চিন্তার বিষয় ছিল। কিন্তু হঠাৎ করেই, কোনো যুদ্ধ ছাড়াই, কোনো বিশাল বিনিয়োগ ছাড়াই, ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল। আর এটা ভাবার মতো বিষয় যে, দেখা যাচ্ছে আমেরিকা তখন একটা চাল খেলেছিল। আমেরিকা যখন ট্যারিফ বাড়াতে শুরু করল, অর্থাৎ অন্যান্য দেশ থেকে আসা পণ্যের ওপর কর চাপাতে লাগল, তখন গোটা বিশ্বের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হল, শেয়ার বাজার পড়ে গেল, অর্থনৈতিক গতি কমে এলো, বাজারে আতঙ্ক ছড়ালো। কিন্তু ভারত তো উল্টো উপরের দিকে উঠতে লাগলো। দিনের পর দিন ফরেক্স রিজার্ভ বাড়তে লাগলো। ধীরে ধীরে আমেরিকাও বুঝতে লাগলো যে ভারত এক নতুন অর্থনৈতিক মডেল তৈরি করছে, তাও একেবারে নিজের কাঁধে ভর করে। 2020 সালে ভারতের ফরেক্স রিজার্ভ ছিল $475 বিলিয়ন। 2021 সালে তা বেড়ে হল $567 বিলিয়ন। 2022 সালে $561 বিলিয়ন, 2023 সালে $578 বিলিয়ন এবং 2024 সালের মার্চ মাসে তা পৌঁছে গেল $665 বিলিয়নের ওপরে। কিন্তু এবার তো সব রেকর্ডই ভেঙে গেছে, কারণ 2025 সালে এই ফরেক্স রিজার্ভ ছাড়িয়ে গেছে $692 বিলিয়ন। এটা শুধুই একটা সংখ্যা নয়, এটা একটা শক্ত বার্তা। ভারত এখন আর কেবল একটি উদীয়মান অর্থনীতি নয়, বরং এক কৌশলী খেলোয়াড় হয়ে উঠেছে বৈশ্বিক অর্থনীতির মঞ্চে। এখন প্রশ্ন উঠছে যে, এত বৈদেশিক মুদ্রা রিজার্ভ থাকার সুবিধা কি? প্রথমত, এটি বৈশ্বিক মন্দার সময় দেশকে সুরক্ষিত রাখতে এবং রুপির মূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করে। এর পাশাপাশি, যখন মূল্যবৃদ্ধি বেড়ে যায়, তখন সরকারের হাতে পর্যাপ্ত তহবিল থাকে, যা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় বিষয় হল আস্থা, কারণ যখন আপনার কাছে $692 বিলিয়ন রিজার্ভ থাকে, তখন বিশ্ব আপনার কথা শোনে। তাই প্রশ্ন এখন আর এটা নয় যে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কিভাবে বাড়ল, বরং প্রশ্ন হল, ভারত কি পরিকল্পনা করে এটা করল? কারণ এটা কোনো হঠাৎ আসা ঢেউ নয়, বরং ধাপে ধাপে গড়ে তোলা একটি অর্থনৈতিক কৌশল ছিল, যার উপর আজ আমেরিকাও চেকমেট হয়ে যাচ্ছে। আসলে ভারতের কোটি কোটি মানুষ আজ উপসাগরীয় দেশগুলো, আমেরিকা, UK, ইউরোপ ও সিঙ্গাপুরে কাজ করছেন।
এরা শুধু শ্রমজীবী মানুষ নন, এরা ভারতের অর্থনীতির এক অদৃশ্য নায়ক। এই প্রবাসী ভারতীয়রাই 2023 থেকে 24 সালে দেশে $100 বিলিয়ন বেশি টাকা পাঠিয়েছেন। এত বিপুল পরিমাণ অর্থ রোজগার করে দেশে পাঠানো সম্ভব হয়েছে কারণ সরকার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা যেমন ইউপিআই, নেট ব্যাংকিং ও আন্তর্জাতিক ট্রান্সফারকে দ্রুত, নিরাপদ ও বিশ্বাসযোগ্য করেছে। মানে স্পষ্ট, বিশ্বাস ও প্রযুক্তির সমন্বয় বৈদেশিক মুদ্রার এক বিশাল প্রবাহ এনেছে। এত বেশি বিদেশি অর্থ আসার একটা বড় কারণ হল ভারত এখন শুধু কাঁচামাল রফতানি করে না, বরং বুদ্ধিমত্তা, প্রযুক্তি, ওষুধ এবং কৃষিপণ্যও রফতানি করছে। ভারতীয় ইঞ্জিনিয়াররা আইটি সার্ভিসের মাধ্যমে এখন গোটা বিশ্বের সার্ভার চালাচ্ছেন, আর ফার্মা ক্ষেত্রে ভারত হয়ে উঠেছে ফার্মেসি অফ দ্য ওয়ার্ল্ড। এমনকি টেক্সটাইল, কৃষি ও যন্ত্রপাতির ক্ষেত্রেও ভারত নিজের দখল মজবুত করেছে। সরকার রফতানি বাড়ানোর জন্য নতুন বাণিজ্য চুক্তি, ট্যাক্সে ছাড় ও লজিস্টিক্স উন্নয়ন করেছে। এর ফল হল প্রতিটি রফতানি পণ্যের একটি অংশ এখন ডলার, ইউরো বা পাউন্ড হয়ে দেশে ফিরছে, আর আরবিআই এর ভাণ্ডার ভরে উঠছে। যখন বিশ্ব ভারতের উপর বিশ্বাস রাখতে শুরু করল, তখন এফডিআই ও এফপিআই, অর্থাৎ বিদেশি প্রত্যক্ষ ও পোর্টফোলিও বিনিয়োগ আসতে শুরু করল। অ্যামাজন, অ্যাপল, টেসলা থেকে শুরু করে আরব দেশ, ইউরোপীয় ফান্ড এবং জাপানি ব্যাংক সবাই ভারতকে পরবর্তী বড় বিনিয়োগ গন্তব্য হিসেবে দেখছে। ভারত ইজ অফ ডুইং বিজনেস উন্নত করেছে, নীতিগত স্থিতিশীলতা এনেছে এবং বিশ্বকে দেখিয়েছে যে ভারত স্থিতিশীল, দ্রুত এবং স্বচ্ছ। এর পাশাপাশি সরকার সাধারণ মানুষকে গোল্ড বন্ড কিনতে উৎসাহিত করেছে, অর্থাৎ এখন মানুষের সোনাও সরকারের হাতে, আর তারা লাভও পাচ্ছে। আরবিআই এটাকে কঠোর নজরদারিতে রেখেছে, কখন ডলার কিনতে হবে, কখন বাজারে হস্তক্ষেপ করতে হবে, আর কখন মুদ্রার মান সমর্থন করতে হবে, সব ধাপ নীরবে কিন্তু নিখুঁতভাবে এগিয়ে নেওয়া হয়েছে। এর প্রভাব এমন যে ভারত শুধু যে নিজের মুদ্রাকে সামলাতে সক্ষম হয়েছে তা নয়, বরং বিশ্বকে এই কথাও বুঝিয়ে দিয়েছে যে ভারত শুধুমাত্র প্রতিক্রিয়াশীল অর্থনীতি নয়, বরং একটি পরিকল্পিত, সক্রিয় শক্তি। বরং ভারত এখন একটি প্রোঅ্যাক্টিভ কৌশলগত খেলোয়াড় হয়ে উঠেছে। কিন্তু এখন আপনি বলতেই পারেন, ভাই, সব ঠিক আছে, যখন ফরেক্স রিজার্ভ বাড়ছে তখন রুপি ডলারের তুলনায় পড়ে যাচ্ছে কেন? তাহলে আপনাকে জানাতে হবে, আসলে আরবিআই ইচ্ছাকৃতভাবে কিছু ডলার কিনে যাতে ভারতের রপ্তানি বৃদ্ধি পায়। যদি রুপি খুব বেশি শক্তিশালী হয়ে যায়, তাহলে বিদেশিদের কাছে ভারতের পণ্য কিনতে খরচ বেড়ে যাবে। তাই এই নিয়ন্ত্রিত পতন সরকারের কৌশলের একটি অংশ, যেটা সাধারণত মানুষের নজরে আসে না। মানুষ শুধু বলে রুপি পড়ে যাচ্ছে, কিন্তু আসলে এর পেছনে গভীর অর্থনৈতিক চিন্তা লুকিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, সামনে ভারত কি করতে চলেছে? প্রথমত, ভারত এখন বৈচিত্র্যকরণের দিকে আরও বেশি গুরুত্ব দেবে, মানে শুধু গালফ দেশগুলো নয়, জাপান, ইউরোপ, আফ্রিকা থেকেও বিনিয়োগ আকর্ষণ করার দিকে মনোযোগ দেবে। ঘরোয়া উৎপাদন আরও বাড়াতে পিএলআই স্কিমের মাধ্যমে মোবাইল, ইলেকট্রনিক্স ও ডিফেন্স সেক্টরে উৎপাদনকে সমর্থন দেওয়া হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল বিদেশি মুদ্রার উপর নির্ভরতা দ্রুত হ্রাস করা। মানে ভারত এখন নিজের তেল সংরক্ষণ, প্রযুক্তিগত সমাধান এবং আন্তর্জাতিক বাণিজ্যকে রুপিতে রূপান্তরের দিকে দ্রুত এগোচ্ছে। এবং একাধিক দেশের সঙ্গে এই বিষয়ে চুক্তি হচ্ছে, যাতে ভারত ও সেই দেশের মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেন করা যায়, যাতে আমেরিকার মতো দেশ মাঝখানে এসে বাধা হয়ে না দাঁড়াতে পারে। কারণ যদি আমরা ডলারের ব্যবহারই না করি, তাহলে আমেরিকার হস্তক্ষেপ করার সুযোগই থাকবে না। বাকিটা আপনাদের মতামত, আপনারা কি ভাবছেন? নিচে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এমন আরও জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সিলেক্ট করতে ভুলবেন না। জয় হিন্দ।